আমরা কি সোশ্যাল মিডিয়া ইউজ করছি নাকি সোশ্যাল মিডিয়া আমাদেরকে ইউজ করছে? টাইম ইজ মানি, টাইম ইজ অ্যান আমানা। সময়টা তো আমাদের জন্য একটা আমানত। সেই সময়টা যদি আমার কন্ট্রোলে না থাকে, এটা যদি আরেকজনের কন্ট্রোলে থাকে এবং সে যদি এটাকে নাড়াচাড়া করে আপনাকে কন্ট্রোল করে ফেলে, তাহলে আমরা মুশকিলে পড়ে যাব, বিপদে পড়ে যাব। দ্য ইনস্টাগ্রাম ফ্যাক্ট যে আমার পারিবারিক জীবন, আমার জীবন সবকিছু মনে করেন অবস্থা খুবই খারাপ, আমার ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমি ইনস্টাগ্রামে বা আমার সোশ্যাল মিডিয়াতে আমি এমনভাবে জিনিসটাকে পোর্ট্রে করতেছি যে আমি একদম খুব সুন্দর আছে, আমার জীবন খুব সুন্দর, লাইফ ইজ হ্যাপেনিং, খুবই আমি আমার এই প্রমোশন হচ্ছে, আমি এইটা কিনতেছি, আমার এই অ্যাচিভমেন্ট হচ্ছে, সবকিছু সবাই শেয়ার করছে, কিন্তু ভিতরে কিন্তু সবকিছুই ভঙ্গুর এবং খুব দুর্দশাগ্রস্ত অবস্থা। ঢোকার মধ্যে অনেক একটা টার্ম আছে ভাই, ডোপামিন রিলিজ, হ্যাপি হরমোন। এই যে হ্যাপি হরমোন ডোপামিন, আমরা যখন শর্টস দেখি, আমরা যখন রিলস দেখি, এই 90 সেকেন্ডসের ভিডিও দেখতেছি, তখন আমাদের একটা কুইক স্যাটিসফ্যাকশন আসে এবং একটা ভিডিও দেখার পরে আপনার মনে হয় এইটার পরে আরেকটা দেখি এবং এই আলটিমেটলি কিন্তু আপনি একটা লুপের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি দেখেন এখনকার ছেলেমেয়েরা ওরা ক্লাসে বসে ওরা লেকচারটা ফলো করতে পারছে না পুরোপুরি। কারণ কি? এই রিলের কারণে ওদের অ্যাটেনশন স্প্যান কমে আসতেছে, যে কারণে ওরা এখন বই পড়ার অভ্যাস দেখবেন আস্তে আস্তে উঠে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কম্পিটিটর, কারণ সে যদি বাইরে সময় দেয়, সে যদি বন্ধুদের সাথে সময় দেয়, ফ্যামিলিতে সময় দেয়, সোশ্যাল মিডিয়া কি চালাবে? আমার একটা বৃদ্ধ চাচা ফোন টোন চালাচ্ছে নতুন, তো এই ভিডিও তো আগে দেখে নাই, তো একটা ভিডিও দেখতেছে পুকুরের মধ্য থেকে বিশাল বড় একটা সাপ এমনি ফোনা তুলছে, আমাকে এনে দেখাচ্ছে, এ বাবা দেখ 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 কত বড় সাপ, ভাই সুবহানাল্লাহ, কোন পুকুর রে? দে আর বিলিভিং দিস কাইন্ড অফ এআই ভিডিও। কথা কথা আপনি গাজা নিয়ে কথা বলতে যাবেন, তখন আপনার রিচ কমায় দিবে, নাহলে আপনার পোস্ট সরাই দিবে, নাহলে আপনার পোস্ট ব্যান করে দিবে। ভাই আমাদের মুসলমানদের যে ভ্যালুস গুলো আছে সেইটার বিপরীতে যত যত ধরনের কন্টেন্ট দেখবা, সেগুলোর কন্টেন্ট স্বাভাবিকভাবে তারা দেখবেন রিচ বাড়ায় দিচ্ছে, এবং আমাদের যে ইসলামিক ভ্যালুস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখবেন যে আপনার রিচ কমায় দিচ্ছে। এই জায়গাটাতে কন্ট্রোল। তার মানে দিস কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া, দিস আর নট নিউট্রাল। না ভাই, এটা কিভাবে সম্ভব ভাই? কোনো কিছুই নিউট্রাল না ভাই। এই যে আমরা এখন কথা বলতেছি, আমাদের কথাটা তো কোনো না কোনো একটা ইম্প্যাক্ট আছে, এটা কেউ এটা নিবে নাহলে কেউ নিবে না। যখন আপনি জানতেছেন যে আসলে কিভাবে গেমটা খেলা হচ্ছে, তখন আপনি গেমটা কিভাবে ডিফারেন্ট ভাবে খেলা যায় সেটা আপনি প্ল্যান করতে পারবেন। এক্স্যাক্টলি, আমার রুলসটা জানা দরকার, হাউ দে আর প্লেইং দ্য গেমস। হ্যাঁ, এইভাবে গেম প্লে করছে, আমি তাহলে এইভাবে খেলবো না, আমি অন্যভাবে খেলবো, এটার এগেনস্টে খেলবো। তাহলে এখন এটার এগেনস্টে যদি খেলতে যাই, আমার কি কি করা উচিত? What about the alternatives? Why not our own system? Why not our own social media, our own ecosystem? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। উম্মাহ স্টার টকসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবু মোহাম্মদ রাফিউজ্জামান, আছি সিএমও হিসাবে উম্মাহ স্টারে, এবং আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, যিনি আপনাদের খুবই পরিচিত মুখ এবং খুবই পছন্দের একজন মুখ, ভাইয়া। যে আমার নাম তামিম মৃধা। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ রাফি ভাই, দ্বিতীয়বারের মতো আপনার সাথে আবার কোনো একটা পডকাস্টে বসার সুযোগ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমি এক্সাইটেড, এবং আজকের আমাদের যে টপিকটা ইন্টারেস্টিং। আলহামদুলিল্লাহ ভাই, তো আমাদের অডিয়েন্সকে একটু জাস্ট একটা হিন্টস দিয়ে নেই। আমাদের আজকে টপিক্সে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা সাধারণত একটা যুদ্ধ নিয়ে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই যুদ্ধের মধ্যে কোনো ওয়েপন নাই, কোনো অস্ত্রশস্ত্র 47 কোনো কিছু নাই, বাট যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে অ্যালগোরিদম দিয়ে, এই যুদ্ধটা হচ্ছে যে আপনার নোটিফিকেশান দিয়ে, এই যুদ্ধটা হচ্ছে ইনফিনিটি স্ক্রোল দিয়ে। তো আমাদের আজকের পডকাস্টের টপিক হচ্ছে হিউম্যান রেস ভার্সেস সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রি। এই টপিক্সের মধ্য দিয়েই আমি একটা বিষয় আপনার কাছেও জানতে চাচ্ছি তামিম ভাই। আচ্ছা বলেন তো, যে আমরা কি সোশ্যাল মিডিয়া ইউজ করছি নাকি সোশ্যাল মিডিয়া আমাদেরকে ইউজ করছে? এটা আসলে কোয়েশ্চেনটা খুবই ভ্যালিড কোয়েশ্চেন। আমরা কি আসলে ইউজ করতে পারতেছি সোশ্যাল মিডিয়া, নাকি সোশ্যাল মিডিয়া আমাদেরকে ইউজ করে ফেলতেছে? আমার মনে হয় আমরা অনেকাংশে হয়তো বা ইউজডই হচ্ছে। এক্স্যাক্টলি। এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের অডিয়েন্সের কাছে যাব, আমি আপনাকে নিয়ে যাব, আমি আপনার এক্সপিরিয়েন্স শুনবো, এবং সাথে এগুলো বিষয়গুলো আমাদের অডিয়েন্সদেরও ব্রেনের মধ্যে কোশ্চেন ক্রিয়েট করবে, তাদের কাছে একটা চিন্তার খোরাক হবে এবং তারা ভাববে, কারণ এই বিষয়গুলো নিয়েই তো তারা চর্চা করে সব সময়। তো শুরু করি একদম বাস্তবিক থেকে, রিয়েলিটি থেকে। দেখেন তামিম ভাই, আমরা একটা সময় খেলতে গেছি বিকালবেলা, বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি, আমরা একটা সময় ফ্যামিলিদের সাথে অনেক সময় কাটাইছি, আব্বু আম্মু ভাই ব্রাদার কাজিন,
এখন কি এইরকম কোয়ালিটি টাইম কি আমরা পাচ্ছি কিনা? রেয়ার ভাই। আপনি খেয়াল করে দেখেন, ঈদের সময় আগে ঈদ আসলেই কিন্তু আগে দাদার বাড়ি, নানার বাড়ি, কাজিন, একটা উৎসবের আমেজ ছিল। আমার রিসেন্টলি যেরকম আমার গল্পই যদি বলি, আমার বড় ভাই উনি আসছেন ইংল্যান্ড থেকে এবার আচ্ছা, 5 বছর পরে ঈদ করার জন্য আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আমরা খুশি, আমার ভাইস্তাকে পাইছি অনেক বছর পর ঈদে। তো আমরা প্ল্যান করলাম যে আমরা একটা বোর্ড গেম খেলবো সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড জি। করবো। কিন্তু খেলা শুরু হইতে না হইতেই দেখলাম এর মধ্যে সামহাউ কোনো একটা কল চলে আসছে, একজন কল চলে গেছে, আরও বাকি আমরা দেখলাম যে আরও দুজন ফোন বের করে নোটিফিকেশন চেক করছে। নোটিফিকেশন চেক করছে বা স্ক্রল করা শুরু করছে। আরেকজন দেখা যাচ্ছে গেম খেলা শুরু করে দিচ্ছে, এবং এই গেমের বিষয়টা দেখা যাচ্ছে এটা নর্মাল পর্যায়ে না, এটা অ্যাডিকশনের লেভেলে চলে গেছে। এবং এইটাই হলো বাস্তবতা, যে আমরা চাইছিলাম একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, যেটা আগে খুব সহজ ছিল, এখন এই জিনিসটা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে ডিউ টু এই যে সোশ্যাল মিডিয়ার। আমাদের তাহলে আমরা বলতে পারি যে আমাদের ডিস্ট্রাকশনটা বেড়ে গেছে, তাই না? আমরা ফোকাসড হতে পারছি না। ইভেন ফ্যামিলি কোয়ালিটি টাইম দিচ্ছি, সেখানেও কোয়ালিটি হচ্ছে না, আমাদের অ্যাটেনশনটা অন্যদিকে চলে যাচ্ছে। ওখানে মনোযোগটা নাই, মানে ফোকাসটা অন্যদিকে সরে যাচ্ছে। এক্স্যাক্টলি। আপনার কাছে কি মনে হয় যে কখনো আপনি ঘুম থেকে উঠেছেন, আগেই উঠেছেন, হ্যাঁ, নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে কোরআন পড়লেন, পরে ভাবলাম আর একটা ন্যাপ নেই, হ্যাঁ, ন্যাপ নিতে গেছেন, দেখেন যে ফোন একটু চালায় দেখি, তো গেছেন যে স্ক্রল করা শুরু করছেন, রিলস দেখা শুরু করছেন। তো আপনার কাছে কি মনে হয়েছে যে আমি টানে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেছে, তারপরেই কয়টা বাজে, হাই সর্বনাশ 2 ঘন্টা পার হয়ে গেল? এরকম কি কখনো ফিল করেছেন? আপনার এক্সপিরিয়েন্স হয়েছে? এরকম ফিল করছি ভাই, আমি মিথ্যা কথা বলবো না, অনেস্টলি বললাম, এরকম ফিল করছি। দেখা গেছে যে ওই যে ফজরের পরের যেটা বলেন যে একটা আমাদের কিছু তো কাজ থাকে হাতে বা কিছু আমলের, যদি শেষ করে ওই টাইমটাতে যখন দেখা গেল যে আমি চিন্তা করলাম যে একটা ভিডিও দেখি, এই দেখতে দেখতে আসলে কোন সময় যে সময় পার হয়ে যায় টের পাইলাম না। এই জিনিসটা সবচেয়ে বেশি হয়তো স্পেশালি ওই কোভিড ডেজে, যখন আসলে হুট করে আমাদের অফিস বন্ধ, সবকিছু বন্ধ, যখন ওই টাইমটাতে এই সোশ্যাল মিডিয়াটাতে মানুষ আরো বেশি মানে অ্যাডিক্টেড হয়ে গেছে। তাহলে এটা কি আমরা কি বলতে পারি, এটা কি একটা টাইম কিলিং মেকানিজম? ডেফিনেটলি আপনার সময় খেয়ে নিবে, মানে কোন দিক দিয়ে চলে যাচ্ছে আমরা নিজেও বুঝতে পারতেছি না। আপনার শুধু সময় না, আপনার এনার্জিটাও নিয়ে নিবে, আপনার অ্যাটেনশনটাও নিয়ে নিবে। তো আলটিমেটলি দেখেন, আপনার টাইম ইজ মানি, টাইম ইজ অ্যান আমানা। সময়টা তো আমাদের জন্য একটা আমানত। তো সেই হিসাবে সেই সময়টা যদি আমার কন্ট্রোলে না থাকে, এটা যদি আরেকজনের কন্ট্রোলে থাকে, এবং সে যদি এটাকে নাড়াচাড়া করে আপনাকে কন্ট্রোল করে ফেলে, তাহলে আমরা মুশকিলে পড়ে যাব, বিপদে পড়ে যাব। ডেফিনেটলি ভাই। তাহলে এই যুগে একটা কথা খুবই প্রচলিত থাকে, অনেকে বলে কনস্পিরেসি থিওরি অর সামথিং এলস, সেটা হচ্ছে যে অ্যাটেনশন ইজ দ্য কারেন্সি রাইট নাও। যে যত বেশি যেটাকে অ্যাটেনশন দিচ্ছে, ওটাই হচ্ছে, ওটার মাধ্যমে টাকা কামাচ্ছে। যেমন আপনি সোশ্যাল মিডিয়াতে আমার একটা কাহিনী শোনাই, সেটা হচ্ছে যে আপনি দেখছেন ভাইরাল জিনিস, আমাদের উত্তরবঙ্গের একটা মানুষ চুরি করছে। আচ্ছা, চুরি করার পর সবাই ধরছে, আচ্ছা, একটু পিটাবে, তারপরে সে বলতেছে যে আমার ভুল হয়েছে। শুনছেন এটা? এরকম একটা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ভাইরাল রিলস, অডিয়েন্সটা হয়তো এটা শুনছে, করতে পারবে তো। হ্যাঁ, তো একটা চোর, সে একটা ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে গেছে। অথবা ধরেন একটা ওই যে রেল লাইন দিয়ে একটা ইন্টারভিউ নিচ্ছিল, হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। তো এই যে এই ধরনের অসংখ্য ক্যারেক্টার হয়নি গেট ভাইরাল। এই চোরটা ওই এলাকার অথবা পাশের এলাকার একটা আপনার ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এবং সেখানে প্রধান অতিথি হিসাবে এন্ট্রি নিছে, এবং সে যখন মাঠ দিয়ে যাচ্ছে, পোলাপাইন পিচ দিয়ে দৌড়, আরে কে আসছে, কে এন্ট্রি দিল। সো আমি এই শর্ত কি বলতে পারি না যে অ্যাটেনশন ইজ দ্য কারেন্সি রাইট নাও? যার যত বেশি ফ্যান ফলোয়ার, যে যত বেশি অ্যাট্রাক্ট করতে পারতেছে, মানুষের অ্যাটেনশন নিতে পারতেছে, সেই বেশি টাকা কামাচ্ছে। বলতে পারেন ভাই। আসলে একটা হচ্ছে যে অ্যাটেনশন আসলে বিভিন্নভাবে পাওয়া যায়। এখন আমাদের আনফর্চুনেটলি ভাই, আমাদের অ্যাটেনশন গ্র্যাব করার যেই মেথডসগুলো আমরা পিক করতেছি, আমরাই পিক করতেছি, আমাদেরই ভুল।
এবং আমরা এটাকে শেয়ার করে আবার এটাকে ভাইরাল বানাচ্ছি। সো এই ভাইরাল হওয়ার যে মেকানিজমগুলা, এটা খুবই চিপ কিছু টেকনিক্স ইউজ করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বড় বড় ব্র্যান্ডরা পর্যন্ত এই চিপ যে টেকনিক ইউজ করা, যে সব ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার্স, লাইক আপনি যে বলেন চোর, বা ধরেন কথা মধু ওই যে তরমুজ বিক্রি করছে মধু, অথবা ওই যে আপনার এখন ওই যে রাগ করলা, হ্যাঁ, এই টাইপের ভণ্ড, এই যে যারা কি বলে এটাকে গণক, হ্যাঁ, যারা এরকম হাত দেখা এরকম, তো এদেরকে আমরা বা শোরুমে নিয়ে যাচ্ছি, রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি, তাদেরকে আসলে অনেক উপরে আসীন করে ফেলছে। অথবা ওই যে আমরা নাচতে নাচতে কেক বিক্রি করার যে বিষয়টা, তো এই ধরনের আসলে অসংখ্য ক্যারেক্টার আমরা এখন দেখতে পাই, এবং এদের সাথে ব্র্যান্ডরাও কোলাবোরেট করে নিজেদের রিচ, অ্যাটেনশন এটাকে গ্র্যাব করার চেষ্টা করতেছে। আলটিমেটলি ভাইয়া এটা একটু দেখেন যে এটা তো একটা ভ্যালুলেস একটা অ্যাক্ট। ভাইরাল হওয়ার জন্য যে কোনো কিছু করলে ভাইরাল হতে পারবেন ভাই। আদৌ কি এখানে সে তার এই যে ক্রিয়েটিভিটি, হোয়াট এভার ইউ টক অ্যাবাউট দ্যাট, ভাইরাল হতে তো ক্রিয়েটিভিটি লাগে না, নর্মাল যে কোনো কিছু একটা ভাইরাল হয়ে যেতে পারে। এটা কি আদৌ কোনো ভ্যালু ক্রিয়েট করে সমাজে? ভ্যালু দিয়েছে কোনো, ইমপ্যাক্ট নেই, কোনো ইমপ্যাক্ট ফেলেছে? ভ্যালু নাই। সুবহানাল্লাহ। তাহলে আদতে আমরা যদি বলতে পারি যে এই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে টাইম কিলিং যেটা হচ্ছে তো হচ্ছেই, পাশাপাশি ভ্যালুলেস ইফোর্টগুলো আমরা বেশি বেশি পাচ্ছি। হ্যাঁ, আলটিমেটলি এটা আমাদের সোসাইটিতে ইম্প্যাক্ট দিচ্ছে না তেমন। আরেকটা বাজে প্রভাব আমি একটু ডিসকাস করি ভাই, আপনি অ্যালাউ করলে, সেটা হচ্ছে যে কথা যে দ্য ইনস্টাগ্রাম ফ্যাক্ট, হ্যাঁ, যে আমার পারিবারিক জীবন, আমার জীবন সব কিছু মনে করেন অবস্থা খুবই খারাপ, আমার ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমি ইনস্টাগ্রামে বা আমার সোশ্যাল মিডিয়াতে আমি এমনভাবে জিনিসটাকে পোর্ট্রে করতেছি যে মানে আমি একদম খুব সুন্দর আছে, আমার জীবন খুব সুন্দর, লাইফ ইজ হ্যাপেনিং, খুবই আমার এই প্রমোশন হচ্ছে, আমি এইটা কিনতেছি, আমার এই অ্যাচিভমেন্ট হচ্ছে, সব কিছু সবে শেয়ার করছে, কিন্তু ভিতরে কিন্তু সব কিছুই ভঙ্গুর এবং খুব দুর্দশাগ্রস্ত অবস্থা, ঢোকার মধ্যে আছে। আপনি কিন্তু খারাপ জিনিসগুলো কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা তো আমাদের কষ্টের সময়গুলোতে আমরা এটা আসলে আমরা দেখাতে কেউ কখনো তার খারাপ জীবন, তার খারাপ স্ট্রাগল খুব পলিশড এবং দেখা যাচ্ছে, এবং এটা অনেক ক্ষেত্রে যেটা হয় যে ফিল্টার্স গুলো চলে আসছে, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে টিকটক হোক, স্ন্যাপচ্যাট হোক বা ইনস্টাগ্রাম হোক, দেখবেন যে বিভিন্ন রকমের ফিল্টার্স, এই ফিল্টার্সের মাধ্যমে আপনার চোখকে ধরেন এক ধরনের ইফেক্ট দিচ্ছে, ঠোঁটে এক ধরনের ইফেক্ট দিচ্ছে, এবং বিকৃত করে দিচ্ছে, বারবিডল বানায় দিচ্ছে, বা ধরেন আপনাকে ফেয়ারার করতেছে আর কি ইয়েতে। এবং এইসব জায়গা থেকে মানুষ যখন একটা মুহূর্তে যখন দেখতেছে, আচ্ছা অমুক সেলিব্রিটি সে হচ্ছে এরকম এত সুন্দর, আচ্ছা তার নাকটা এরকম, আচ্ছা আমি আমার নাকটা চোখা করবো, সে কিন্তু সার্জারি করে ফেলতেছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যে ন্যাচারাল ওয়েস্টে খুব বেশি হচ্ছে, এবং আমরা কিন্তু এটা দ্বারা প্রভাবিত, আমরা এটার বাইরে নাই, আমাদের এই সমাজও আমরা এটা দ্বারা প্রভাবিত হচ্ছে। বেশক আমরা আল্লাহ যে আমাদেরকে বলছে না যে আল্লাহ আমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করছেন, কোরআনের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আমি তোমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করেছি, অর্থাৎ আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন দ্যাট ইজ দ্য বেস্ট, এই অবয়বটা আমার জন্য বেস্ট। কিন্তু আমি সোশ্যাল মিডিয়া দেখে হোক বা যেভাবেই হোক নিজেকে ফিট মনে করছি না, আমি নিজেকে একটু খারাপ মনে করছি, আমি এমন কেন, আমার ফেশিয়াল কাটিংটা এরকম হলে ভালো হইতো, আমার একটু ফর্সা হলে ভালো হইতো, নাকটা একটু চোখা হলে ভালো হইতো, ঠোঁটটা আর একটু ফুলানো হলে অদ্ভুত। এখানে আরেকটা বিষয় মনে পড়ে গেল ভাই, এখন থেকে যদি আমরা আরেকটু আগে যাই 15-16-13 সালের দিকে, তখন যখন আপনি ফেসবুক স্ক্রল করতেন তখন কিন্তু আমরা ভিডিও দেখতাম, নর্মাল বড় বড় ভিডিও থাকতো, বাট ইদানিং এসে আমরা কিন্তু রিলস টাইপ ভিডিওটা বেশি দেখছি। টিকটকের রেভলিউশনের পর থেকে ফেসবুক, ইনস্টা সব জায়গায় এখন রিলসটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং আপনি একটা বিষয় জানেন কি ভাই, এই যে শর্ট টার্ম রিলসগুলো যেগুলো আছে এগুলো কিন্তু একটু হাই ডোপামিন রিলিজ করে মানুষের মধ্যে। এটা নিয়ে আপনার মতামত কি ভাই? হোয়াই দে ইনভেন্টেড দিস অ্যালগরিদম? এবং এখন দেখা গেছে আমরা 3 মিনিটের উপরে ভিডিও দেখতে চাই না। আমরা যখন দাওয়াতি ভিডিও বানাই
আমাদেরকেও সাজেস্ট করে ভাই শর্ট ভিডিও বানাও, শর্ট ভিডিও বানাও, মানুষ অত সময় পায় না, শর্টে তুমি একটা দাওয়া দিয়ে দাও। আপনাদের ক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রেও তো এটা চলে, তাই না? ওভারঅল অনেক কিছু মাথায় রেখে আসলে মার্কেটিং তো করতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো আমরাও আমাদের ব্যাক এন্ডে মাথায় ডেফিনেটলি এই জিনিসগুলো কাজ করে। তো আপনি যেটা বলছিলেন ভাই আগের কথা আর ভার্সেস এখনকার সিচুয়েশন, আগের ভিডিওসগুলো যদি দেখেন, আমরা তো আগে অনেক রকমের কন্টেন্ট বানাইছি বুঝে না বুঝে। তখনকার কন্টেন্টগুলো ছিল 7 মিনিট 8 মিনিট 10 মিনিট নর্মাল। মানে একটা ভিডিও 7 মিনিট 8 মিনিট 10 মিনিট হবে, এটা নর্মাল ছিল। এটা টার্ম আছে ভাই, ডোপামিন রিলিজ। হ্যাঁ, ডোপামিন, হ্যাপি হরমোন। হ্যাঁ, তো এই যে হ্যাপি হরমোন ডোপামিন, আমরা যখন শর্টস দেখি, আমরা যখন রিলস দেখি, এই 90 সেকেন্ডসের ভিডিও দেখতেছি, তখন আমাদের একটা কুইক স্যাটিসফ্যাকশন আসে। হ্যাঁ, ইটস লাইক স্যাটিসফাইড, আপনি ইউ ফিল স্যাটিসফাইড, রাইট? এবং একটা ভিডিও দেখার পরে আপনার মনে হয় এইটার পরে আরেকটা দেখি। হ্যাঁ, এবং এই আলটিমেটলি কিন্তু আপনি একটা লুপের মধ্যে পড়ে যাচ্ছেন। ওই স্যাটিসফ্যাকশনটা বারবার নেওয়ার, বারবার আপনার এটা একবার নিলে হবে না, এটা আপনার বারবার লাগবে। সো এটা এই 5 মিনিটের আপনি নিয়ত নিয়ে বসবেন, কিন্তু আলটিমেটলি আপনি 1 ঘন্টার সময় আপনার কোন দিক দিয়ে পার হবে আপনি টের পাবেন না। এটাই হচ্ছে রিলসের ফরম্যাট, ইনফিনিট স্ক্রল, যেটা ইনফিনিট স্ক্রলিং এর দিকে আপনার কাছে। তাহলে এখানে এই শর্ট ভিডিওগুলোতে মানুষের অ্যাটেনশনও বেশি পাওয়া যায়। ডেফিনেটলি অ্যাটেনশন বেশি পাওয়া যায়, এবং অ্যাটেনশন যেহেতু বেশি পাওয়া যায়, আলটিমেটলি রিলগুলা কি ইম্প্যাক্ট ফেলতেছে আপনি দেখেন। এখনকার ছেলেমেয়েরা ওরা ক্লাসে বসে ওরা লেকচারটা ফলো করতে পারছে না পুরোপুরি। কারণ কি? এই রিলের কারণে ওদের অ্যাটেনশন স্প্যান কমে আসতেছে, যে কারণে ওরা এখন বই পড়ার অভ্যাস দেখবেন আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি আগে বই পড়তাম না, এখন চেষ্টা করতেছি বই পারি না ভাই, চেষ্টা করি। মানে এখন আস্তে আস্তে আরো ডিফিকাল্ট হয়ে যাবে। যত রিলের ইম্প্যাক্ট যত আরো বেশি বাড়বে, তত আস্তে আস্তে মানুষজন আসলে পাশের মানুষটা কি বলতেছে, পাশের মানুষের কি অবস্থা, এটা নিয়েও মানুষ চিন্তা করবে না, বই পড়তে পারবে না, অ্যাটেনশন ধরে রাখতে পারবে না, লেকচার ফলো করতে পারবে না। এই অ্যাটেনশন স্প্যান কমে আসবে, এবং যত অ্যাটেনশন স্প্যান কমে আসবে আপনার আলটিমেটলি দেখেন রিল দেখবেন আরো ছোট হতে থাকবে, আস্তে আস্তে আরো শর্ট কন্টেন্টস, আরো রিলস আরো বেশি শর্টে স্যাটিসফ্যাকশন তৈরি করা যায়। রাইট। সুবহানাল্লাহ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তুলে ধরছেন ভাই, যে স্পেশালি যারা স্টুডেন্ট বয়স, মানে স্টুডেন্টরা আছে, যারা ইয়াং যারা আছে, তাদের জন্য তো অ্যাটেনশন স্প্যান কমে আসা মানে অনেক কিছু। হ্যাঁ, তারা ক্লাস থেকে শুরু করে বই, এখন তো আমাদেরই এই অবস্থা, আমরা তাও পড়েছি আগে, বাট এখন আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে আগামী প্রজন্ম কী অবস্থা হবে, তারা অ্যাটেনশনটা কীভাবে নিয়ে করবে। এখানে একটা কথা তুলে ধরা যায়, তার মানে এখানে একটা টার্ম আসে, সেই টার্মটা হচ্ছে যে অ্যাটেনশন ইকোনমি, যেটা কিনা নম চমস্কি তার বইয়ের ভিতরে তুলে ধরছিল। হ্যাঁ, যে এই কনসেপ্টটা দিয়েছিল যে কারেন্ট ওয়ার্ল্ডে অ্যাটেনশন ইজ দ্য কারেন্সি, বাট সেই অ্যাটেনশনটা গ্র্যাব করতেছে একটা ভ্যালুলেস মানে জায়গায়। আমাদের কনসেন্ট্রেশনটা এমন একটা জায়গায় যাচ্ছে যেটা আলটিমেটলি আমাদেরকে বেনিফিট দিচ্ছে না, বরঞ্চ আমাদের অ্যাটেনশনকে পুঁজি করে তারা টাকা কামাচ্ছে, তারা প্রফিট তুলতেছে, এরকমটাই মূলত আমরা বলতে পারি। হ্যাঁ, মানে ওই দিক থেকে বলতে গেলে আমরা মনে করতেছি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াস কোনো না কোনো প্রোডাক্ট আমাদের সামনে এনে সেল করতেছে, কিন্তু দিন শেষে আমরাই প্রোডাক্ট, আমরাই আসলে প্রোডাক্ট, আমরাই বিক্রি হচ্ছি ওই ব্র্যান্ডগুলা বা ওই প্রোডাক্টগুলোর কাছে। আপনি কি একটা বিষয় খেয়াল করছেন যে ডাটা এক্সপ্লয়টেশন, যেমন আমি আমার সোশ্যাল মিডিয়ার যে বর্তমান যে ইউআই ইউএক্স, টক অ্যাবাউট ফেসবুক, নতুন একটা এডিশন অ্যাড করছে। আমি যখন ধরেন কোনো একটা রিলস ভিডিও দেখছি, রিলস ভিডিওর মাথায় উপরে ছোট করে আরেকটা রিলস ভিডিওর একটা ছোট্ট একটা এইটুকু একটা ক্লিপ, এটা আপনার আপডেট এসেছে কিনা, আমি আপডেট করি নাই, iOS-এ আসে নাই, অ্যান্ড্রয়েডে চলে এসেছে। আচ্ছা, আরেকটা ভিডিও ছোট্ট করে দেওয়া, ওখানে কি চলতেছে। আচ্ছা, হ্যাঁ, একটা পোস্ট কখনোই ফুল স্ক্রিনে পুরোটা আসবে না, একজনের পোস্ট ফুল স্ক্রিনের পুরোটা কখনো একজনের পোস্ট আসবে না, একটা পুরো পোস্ট আসবে, সিমোর যাবে, তারপরে আরেকটা পাবেন, কিন্তু ওই পুরো পোস্টের পরে অমুক ব্যক্তি কী লিখেছে ওইটা শুধু দেখাবে। আচ্ছা, দেখার পরে ওটা যদি দেখতে চাই নিচে যাইতে হবে। আবার আমি কোন ভিডিওতে বেশিক্ষণ দেখতেছি, পোস্ট পড়তে পড়তে কোন জায়গায় একটু আমার স্ক্রিনটা বেশিক্ষণ ছিল, আমি কখন ঘুমাই, হ্যাঁ, আমি কখন সবচেয়ে বেশি স্ক্রলিং করি, ওভারঅল আমার যে ব্যক্তিগত তথ্যগুলো, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করে। এটা কি আপনি টের পান, কখনো পাইছেন এরকম? ডেফিনেটলি ভাই, আমি কোথায় যাচ্ছি,
আমার কোন খাবার পছন্দ, আমি কি ধরনের পোশাক পরি, মানে ইউ নেম ইট, মানে সব ইনফরমেশনই ভাই আমরা তো তুলে দিচ্ছি জেনে শুনে আসলে। তো এটা আসলে খুবই ভয়ঙ্কর। আপনি বলছেন সিকিউরিটির কথা, তা আসলে আমাদের ডেটাগুলো যে তারা কিভাবে ইউজ করছে এবং ম্যানিপুলেট ম্যানিপুলেশন করতেছে, এটাও তো দেখার বিষয়। আচ্ছা, আমি এরকম কি কখনো ফেস করছেন? ধরেন আপনি আমার সাথে কথা বলতেছেন, কথা বলতে বলতে গাওয়া, কফি এগুলো উচ্চারণ করছেন, আপনি বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে ফোন স্ক্রলিং করা শুরু করলেন, দেখলেন যে গাওয়া কফির অ্যাড আপনার ফোনে। ডেফিনেটলি ভাই, মানে এটা তো প্রতিনিয়ত হয়। কথা এসি নিয়ে কথা বলতেছি, এরপরে দেখলাম যে আমার মানে এসি অ্যাড আসতেছে, এসি রিপেয়ার। সো মানে আমরা কখন কোথায় কি বলতেছি না বলতেছি, এভরিথিং ইজ বিং ট্র্যাকড, মানে উই আর ট্র্যাপড। তাহলে এই ট্র্যাপটা কারা, মানে আমাদেরকে যে ট্র্যাপে রাখছে মেইনলি কি ইউজ করে ট্র্যাপে রাখছে? অ্যালগরিদম। তাহলে এই যে অ্যালগরিদম যে আমাদেরকে কন্ট্রোল করতেছে, আমাদেরকে একটা চেম্বারের মধ্যে রাখছে, ইকো চেম্বার, এবং আলটিমেটলি একটা বাবলসের মধ্যে রাখছে, এটা আপনি কিভাবে দেখেন? আদৌ কি আমরা কি একটা বাবলসের মধ্যে আছি, একটা অ্যাকুরিয়ামের মধ্যে আছি? বলতে পারেন, এখন ধরেন আপনার কোনো একটা বিলিফ আছে, হ্যাঁ, হতে পারে এটা ভুল, হতে পারে এটা ঠিক। একটা জিনিস খেয়াল করবেন যে আমরা অনেকেই কিন্তু একটু মানুষ কি বলল, মানুষ কি ভাবলো, এটা নিয়ে অনেক বেশি আমরা চিন্তিত, যেটা আসলে আমাদের হওয়া উচিত না, রাইট? তো আপনার সোশ্যাল মিডিয়া করবে কি, আপনি যেটা বিশ্বাস করেন ওই রকমের ইনফরমেশনই আপনাকে বেশি বেশি দেখাবে। এক্স্যাক্টলি ভাই। সো দ্যাট আপনার কাছে মনে হবে এইটাই ঠিক, এবং ওই জিনিস আপনাকে বারবার দেখে আপনাকে মনে করাবে এবং আপনাকে এরকম একটা ফিলিং দিবে যে হ্যাঁ আপনার কাছ থেকে কনফার্মেশন। রাইট। আমরা বলি না, দোস্ত এটা কি আমাকে কি ভালো লাগতেছে, এটা ঠিক আছে, তো ফ্রেন্ড বলে হ্যাঁ দোস্ত ঠিক আছে, ভালো লাগতেছে, তখন কিন্তু একটা কনফিডেন্স পাই। সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার ওই বন্ধুর ওই জায়গাটা নিয়ে নিচ্ছে, যে কারণে আপনি বন্ধু ছাড়া আপনি বন্ধুহীন হয়ে পড়তেছেন, আপনার আসলে কোনো বন্ধু নেই। ওই আপনার বন্ধু আপনার কাছে মনে হচ্ছে, বাট আপনার আসলে কোনো বন্ধু নেই। আলটিমেটলি বন্ধু বা অফলাইন যে কোনো সঙ্গ, এটা তো সোশ্যাল মিডিয়ার কম্পিটিটর। রাইট। কারণ সে যদি বাহিরে সময় দেয়, সে যদি বন্ধুদের সাথে সময় দেয়, ফ্যামিলিতে সময় দেয়, তাহলে তো মুশকিল। সোশ্যাল মিডিয়া কে চালাবে? তাহলে তোমরা সবাই সোশ্যাল মিডিয়াতে ঢুকে যাও, ঢুকে এই বাবলের ভিতরে ঢুকে যাও, এই বাবলের ভিতরে ঢুকে তোমার যেটা পছন্দ তোমাকেই সেটাই দেখাবো, তুমি সেটাই কিনবা। আলটিমেটলি পুরো কলকাঠিটা সোশ্যাল মিডিয়ার হাতে, আমাদের হাতে না ভাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলটিমেটলি একটা বাবলস ঘিরেই আছি। এক্স্যাক্টলি। তামিম ভাই, একটা বিষয় আপনি দেখেছেন যে আমরা অনেক সময় অনেক হেল্প পোস্ট পাই সোশ্যাল মিডিয়াগুলোতে, যে অমুক ব্যক্তি অসুস্থ, টাকা তুলছে, অনেক আবেগ। একটা কথা আছে না, বাঙালি আবেগে মুতে দিয়েছে। এরকম আবেগে পড়ে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু করেছি, অনেক পোস্ট দিয়েছি, অনেক টাকা তুলেছি, সেই ব্যক্তিকে দিয়েছি, পরবর্তী দেখা গেছে ওই ব্যক্তিটা ফ্রড। হতে পারে। তাহলে এরকম এই যে ইনফরমেশন, তথ্য অনেক সময় অনেক গুজব ছড়ায়, এটা কি মানুষের মুখে মুখে গুজব ছড়ায় তাড়াতাড়ি, নাকি সোশ্যাল মিডিয়ায় দিয়ে গুজব ছড়ায় তাড়াতাড়ি? আমি ওই দিন এক কথায় যদি আমি বলি, তথ্য সন্ত্রাস বলতে পারেন। তথ্য সন্ত্রাস বললে ভুল হবে না, কারণ আসলে ইনফরমেশনের জন্য মানুষ আলটিমেটলি আগে টেলিভিশনে নিউজ দেখতো, এখন ইনফরমেশনের জন্য মানুষ অনলাইন নিউজ পোর্টাল, হ্যাঁ, এগুলাতে যায় বেশি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আসলে আপনি নিউজের যদি যান, আপনি এই নিউজগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা ডেটটা কবে এটাই আপনি রিলে কিন্তু ডেট দেখা যায় না। খেয়াল করছেন কি না? ইয়েস, এক্স্যাক্টলি। তো এখন আপনার ধরেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে 5 বছর আগে, ধরেন কোনো একটা ইনসিডেন্ট, এইটা আপনি এখন দেখায় আপনাকে ধরেন হুদাই একটা প্যানিক করে দিল, ইনফরমেশন তো হলো না, মিস ইনফরমেশন হয়ে গেল, ফলস নিউজ হয়ে গেল, সেটাতে আপনাকে অকারণে ধরেন আপনি প্যানিক হচ্ছেন। এরপর হচ্ছে আপনার এআই এর যুগ ভাই এখন, রাইট? আমরা সবাই জানি যে আমরা এআই হচ্ছে এরকম একটা টুল, যেটা দিয়ে আপনি কি বানাইতে চান আপনি সেটাই আপনি ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারবেন, রাইট? এরকম ভাই একটা মজার ঘটনা শেয়ার করি। আমার একটা বৃদ্ধ চাচা, বয়স্ক মানুষ, ফোন টোন চালাচ্ছে নতুন, তো এই ভিডিও তো আগে দেখে নাই।
তো একটা ভিডিও দেখতেছে, পুকুরের মধ্য থেকে বিশাল বড় একটা সাপ এমনি ফোনা তুলছে, আমাকে এনে দেখাচ্ছে, এ বাবা দেখ 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 কত বড় সাপ, ভাই সোহান আল্লাহ, এটা কোন পুকুর রে, কোন নদীর থেকে সাপ উঠলো। তো দে আর বিলিভিং দিস কাইন্ড অফ এআই ভিডিও। ভাই এটা আসলে ওনাদেরকে দোষ দিতে লাভ নাই, কারণ আপনি আমাদের যে বাবা চাচা বা ওনাদের যে জেনারেশন, ভাই ওনারা তো কিন্তু মোবাইল ফোন দেখে বড় হয়নি। আমরা যখন স্কুল কলেজ থেকে আমরা কিন্তু উই গট ইউজ টু মোবাইল ডিভাইসেস, ট্যাব। এখন তো বাচ্চারা ট্যাব নিয়ে বড় হচ্ছে। ওনাদের কথা যদি বলি, ধর আমাদের বাবা মারা বা আমাদের চাচা ফুপু বা এরকম বয়সের যারা আছেন, ভাই এআই ভিডিও দেখে ওদের কনফিউজ হওয়াটা ইজ ভেরি নর্মাল, ভেরি ন্যাচারাল। ভাই মনে হলো যে কথার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস কোন একটা কথা বলতেছেন, অ্যাকচুয়ালি ওটা উনি বলেন না, ওটা এআই ভিডিও। উনি সত্য মনে করে দেখা গেল যে উনি মানে প্যানিক করে আশেপাশের মানুষজনকে ওই ইনফরমেশন আবার জানাই দিচ্ছে। সো আসলে এই দেখে দেখে কি বলছে, এটা কি বললো, এটা কি কোথায় কি হলো। এমনকি এরকম প্রচুর হয়। আমি যারা সিনিয়র সিটিজেন আছে এদের মধ্যে আমি এই জিনিসটা খেয়াল করছি যে ইসলামিক বিভিন্ন মাসলা মাসাইলের জন্য তারা এই ধরনের এআই ভিডিওর উপরে রিলাই করতেছে কনফিডেন্টলি। ভাই অমুক হুজুরের ফেস দিয়ে একটা এআই ভিডিও বানিয়েছে, ওটাই মনে হয় মাসলা, ওটাই মাসালা। তো এখন মাসলা মাসাইলটা যার যেরকম সুবিধা সে সেরকম ভাবে বানায় নিচ্ছে, সে সেরকম ভাবে যার যেটা সুবিধা হচ্ছে ওভাবে করে প্রেজেন্ট করতেছে এবং ওটাকেই স্টাবলিশ করার চেষ্টা করতেছে। তো আসলে ইনফরমেশন আর মিস ইনফরমেশন কোনটা হচ্ছে? আসলে ইনফরমেশন কি আমরা আসলে পাচ্ছি, নাকি আমরা আসলে এই ধরনের ইমোশনাল বিভিন্ন কন্টেন্ট বা এর দ্বারা ট্রমাটাইজ হয়ে উল্টাপাল্টা প্রতারণার শিকার হচ্ছে? আর প্রতারণার তো এখন ফাঁদের কোনো অভাব নাই ভাই, কতভাবে করা যায় আপনার, এটা কোনো তো আসলে অন্ত নাই। কবিরাজ থেকে শুরু করে নানা পদের নানা ভাবে নানা ফাঁদে, আপনি তো এটা জানেনই ভাই। এটা একটা আমরা একটা ওই যে একটা রিসার্চে দেখেছিলাম, এমআইটি রিসার্চ, আপনাকে একটু আগে কথা বলতে বলতে আপনার সাথে বলছিলাম যে সেই রিসার্চে বলা হয়েছিল যে ট্রু নিউজের থেকে ফলস নিউজটা খুব দ্রুত ছড়ায়। রাইট। মিস ইনফরমেশনটা মানুষের কাছে সাইকোলজিক্যালি বেশি ট্রিগার হয়, 6 গুণ বেশি, 6 গুণ বেশি ট্রিগার হয়। গুজব যেটা একদম সাথে সাথে সেটা বেশি, এটা স্বাভাবিক। আপনি কারো একটা ভালো কিছু বলবেন কম ছড়াবে, আপনি একটা খারাপ কিছু দেন, কাউকে অপমান করে দেন, আমাদের যত ফ্রাস্ট্রেশন, আমরা তো মানে আমরা বিভিন্ন কারণে ফ্রাস্ট্রেটেড, আমরা এই ফ্রাস্ট্রেশনগুলোর আউটবার্স আমরা করবো কীভাবে? আমরা তো সামনাসামনি করতে পারবো না, আমরা সোশ্যাল মিডিয়াতে যাব, যে উল্টাপাল্টা আমরা যারা কিবোর্ড যোদ্ধারা আছে, যোদ্ধারা ওখানে কিবোর্ড দিয়ে যুদ্ধ করবে, বিভিন্ন রকমের অশ্লীল মানে অশালীন অশ্রাব্য ভাষায় তারা গালিগালাজ করবে, যে যেভাবে পারে সেভাবে, মানে এটার মানে এটা ওটাও এক রকমের হচ্ছে যে আপনার কি বলে যে ডোপামিনের রিলিজ করতেছে, নট আ হেলদি ওয়ে এট অল। কমেন্টস করতেছে, তার কমেন্টস সবাই দেখতেছে, মানে যা মন চাই তাই করতেছে, যা মন চাই তাই বলতেছে। তার মানে আমরা এখানে একটা এই টপিকসের উপরে একটু কনক্লুশন, মানে একটা পর্যায়ে আমি যেতে চাই, আমার একটা কনসার্ন আছে এই জায়গায়, আপনার কাছে জানতে চাচ্ছি বা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ফলস নিউজ দ্রুত ছড়ায়, ওকে ঠিক আছে, মার্কেটিং পারপাসে তুমি ইউজ করবে, ভাইরাল টপিকস দ্রুত ছড়ায়, ঠিক আছে, নো প্রবলেম, তোমার কমেন্টসে গালি দিতে তোমার ইচ্ছা করে, ওকে ঠিক আছে দাও, হ্যাঁ, কিন্তু দিন শেষে এই যে এক্সিস্টিং সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, এক্সিস্টিং ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টক অ্যাবাউট ফেসবুক, যেহেতু বাংলাদেশের মানুষ ফেসবুক বেশি চালায়, ফেসবুক কেন্দ্রিক বড় বড় আন্দোলনও তৈরি হয়ে গেছে, অনেকের আপা দেশ ছেড়েও পালাইছে, এরকম হয়েছে অনেক সময়। ফেসবুক কেন্দ্রিক আন্দোলন ছিল শুরুর থেকে। এই যে ইনফরমেশন, মিস ইনফরমেশন বা একটা গুজব ঝড়ের গতিতে ছড়াচ্ছে, কমেন্টে গালিগালাজে ভরে যাচ্ছে, ফেসবুক কি কখনো এগুলো কন্ট্রোল করেছে? কখনো কি তারা ফ্যাক্ট চেকিং করেছে বা কারো ফ্যাক্ট চেকিংকে গুরুত্ব দিয়েছে যে না এটা তো মিস ইনফরমেশন, এটা রিচ কমে দাও, এই তোমার এইরকম বাজে কমেন্ট করছো কেন তুমি, সাথে সাথে তার আইডি ব্লক করা বা তার ওই কমেন্টটা ভায়োলেশন করা, বাংলার ইয়ের ক্ষেত্রে, হ্যাঁ, অথবা নর্মাল কোনো একটা ইস্যু হইলো, আমাদের দিনই কমিউনিটির মধ্যে ধরেন নর্মাল একটা ইস্যু হইলো, আমরা গালিগালাজ শুরু করে দিলাম, একদম খারিজ, এই কুফার, এই হ্যান, ও কাফির, ও মুরতাদ, এই মুশরিক, ইহুদির দালাল। ডিড দ্য এক্সিস্টিং সোশ্যাল মিডিয়া তারা কি কখনো এভাবে কন্ট্রোল করেছে কিনা? আপনি
যেহেতু একটা কন্ট্রোল তো করছেই ভাই, অবশ্যই ডেফিনেটলি ওরা ওদের 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 ডেফিনেটলি ওরা একটা কমপ্লায়েন্স মেনটেন করে, ওরা সার্টেন জিনিস ওরা ফ্যাক্ট চেক করে আমাদের perspective-এ। কিন্তু না না এটা আমাদের পার্সপেক্টিভে তো করবে না, ওরা করবে হচ্ছে ধরেন কথা কথা আপনি গাজা নিয়ে কথা বলতে যাবেন, তখন আপনার রিচ কমায় দিবে, নাহলে আপনার পোস্ট সরাই দিবে, নাহলে আপনার পোস্ট ব্যান করে দিবে। আপনি কাশ্মীর নিয়ে কথা বলতে যান, মানে মোটামুটি হচ্ছে আমাদের যে মুসলিম যে ভ্যালুসগুলো আছে ভাই, আমাদের মুসলমানদের যে ভ্যালুসগুলো আছে সেইটার বিপরীতে যত যত ধরনের কন্টেন্ট দেখবা সেগুলার কন্টেন্ট স্বাভাবিকভাবে তারা দেখবেন রিচ বাড়ায় দিছে, এবং আমাদের যে ইসলামিক ভ্যালুস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখবেন যে আপনার রিচ কমায় দিচ্ছে। এই জায়গাটা কন্ট্রোল, এই জায়গাটাতে কন্ট্রোল। সো এখানে একটা আপনার ডাবল স্ট্যান্ডার্ড ডেফিনেটলি আমার সোশ্যাল কথা ছিল মিডিয়াগুলো যে যেহেতু একটা ম্যাস ম্যাস পিপলদের জায়গা, কারেন্টলি সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করছে, তো এখানে কোনো পুলিশ নাই, এখানে কোনো তোমার ম্যাজিস্ট্রেট নাই, কোনো একটা অপরাধ উড়াধুরা পোস্ট করতেছো, তোমাকে ধরার কেউ নাই, ডিউ ডিলিজেন্স নাই কোনো। ডিউ ডিলিজেন্স নাই। আবার কোন জায়গায় ডিউ ডিলিজেন্স আছে? এগেনস্ট মুসলিমস, এগেনস্ট আমাদের যে ফেইথ অ্যান্ড বিলিফসগুলো আছে সেটার এগুলোর প্রতি against আছে, হ্যাঁ। এদের। তাহলে এখান থেকে একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা সূক্ষ্ম এজেন্ডা অথবা একটা প্রমিনেন্ট এজেন্ডা মাইট বি বিহাইন্ড অফ দিস অল পার্ট, যে তারা চাচ্ছে তাদের কমিউনিটিটাকে সেভ করতে রাদার দ্যান আওয়ার ইসলামিক কমিউনিটি। ডেফিনেটলি ভাই, আপনি এই যে ধরেন আমরা যে ফেসবুকে তো আসলে যত ব্র্যান্ডসগুলো আছে ফেসবুকে কাইন্ড অফ আইডিওলজিক্যাল ইনফ্লুয়েন্স। হ্যাঁ, এবং আপনি খালি আইডিওলজিক্যাল ইনফ্লুয়েন্স তো অবশ্যই, এবং এই যে ফেসবুক থেকে যেই রেভিনিউটা ফেসবুক পাচ্ছে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো পাচ্ছে, এগুলো তো তারা বিভিন্ন যুদ্ধেই তো এই রেভিনিউগুলো ওরা তো ইনভেস্ট করছে, রাইট? তো তাইলে আসলে দিন শেষে আসলে কাকে সার্ভ করতেছে? আমরা যে এই যে বুস্টিং এবং এই অ্যাডগুলো দিয়ে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলোকে যে টাকা পয়সাগুলো দিচ্ছি, আলটিমেটলি এই পুরা এফোর্টটা কাজ করতেছে আমাদের নিজেদের ধ্বংসের জন্যই, যেটা আমরা নিজেরাও টের পাচ্ছি না। এটা দিস ইজ দ্য রিয়ালিটি। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। তার মানে দিস কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া, দিজ আর নট নিউট্রাল। না ভাই, এটা কিভাবে সম্ভব ভাই? কোনো কিছুই নিউট্রাল না ভাই। এই যে আমরা এখন কথা বলতেছি, আমাদের কথাটা তো কোনো না কোনো একটা ইম্প্যাক্ট আছে। এটা কেউ এটা নিবে, নাহলে কেউ নিবে না। আমি এরকমও শুনেছি যে একটা কনস্পিরেসি থিওরি বলে অনেকে, বাট দিস ইজ নট এ কনস্পিরেসি থিওরি। ফেসবুকের ডেটা ইউজ করা হয়েছিল ইলেকশনের জয় পরাজয় নির্ধারণের জন্য। রাইট। এটা রিসেন্ট একটা নির্বাচন ছিল, ইলেকশন ছিল, বেশ প্রমিনেন্ট। আই ডোন্ট মেনশন দোজ কাইন্ড অফ স্টাফস রাইট নাও। অলরেডি আমাদের দেশের একটা মহিষ ভাইরাল হয়ে গেছে, রাইট রাইট রাইট, উইথ দ্য সেম হেয়ারস্টাইল, সেম হেয়ারস্টাইল এন্ড আদার স্টাফস। সো এবং আরেকটা হচ্ছে যে ইকোনমিক্যাল, যে আমাদের টাকা আমাদের বিরুদ্ধেই এক্স্যাক্টলি ইউজ করা হচ্ছে। যেটা বললাম কিছু না, মানে ইলেকশনের ম্যানিপুলেশনটা ইজ রিয়েল, দিস ইজ আ ফ্যাক্ট। তাহলে তামিম ভাই, আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করলাম, ওভারঅল শুরু থেকে শুরু করে রিয়েলিটি, আমাদের জীবন, বর্তমান সোশ্যাল মিডিয়া, প্লাস আমাদের অ্যাটেনশন আমরা এমন একটা জায়গায় দিচ্ছি যেটা আলটিমেটলি আমাদের কোনো ভ্যালু দিচ্ছে না। আমাদের হচ্ছে যে টাইমের কোনো ঠিক ঠিকানা নাই। শর্ট ফর্মসের ভিডিও, রিলস যেগুলো দেখার মাধ্যমে আমাদের ডোপামিন রিলিজ হচ্ছে, এবং ঘন্টার পর ঘন্টা আমরা রিলস স্ক্রোলিং করেই যাচ্ছি। নোটিফিকেশানে আমাদের ফোকাস ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। আমরা কোনো একটা কাজ করতেছি, হুট করে নোটিফিকেশান যাচ্ছি, যে দেখতেছি। হ্যাঁ, তারপরে ওভারঅল বিষয়গুলো আপনার হচ্ছে যে অ্যালগোরিদমের খেলা, হ্যাঁ, আমাদের ইনফরমেশানগুলোকে মিস ইউজ করা, কোথায় কোন সময় দিচ্ছি, কখন কি কথা বলতেছে, আমাদের সিকিউরিটি নাই। হ্যাঁ, সব কিছু শুনে সেই অ্যাডটা আবার দেওয়া। তাহলে এই যে একটা আবার ওই যে কি কন্ট্রোল, এত কিছু হচ্ছে, এত ম্যাস পিপল ইউজ করতেছে, তদারকি শুধু ওই দিকে নাই, কিন্তু তদারকি হচ্ছে কাদের দিকে? পলিটিক্যালি নিউট্রাল, কোনো এগুলা নিউট্রাল তো নাই, পলিটিক্যালি তাদের স্বার্থে তারা ইউজ করছে, অথবা আইডিওলজিক্যালির বিরুদ্ধেই তারা ইউজ করছে। এত কিছুর পরে যদি আমি আপনাকে প্রশ্ন করি, তাহলে দিস কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া যেটা আমরা ইউজ করছি নাকি ইউজড হচ্ছি? ইউজ হচ্ছি। এখন আমরা যেহেতু ইউজ হচ্ছি, তাহলে আসলে আমাদের করণীয় কি? হ্যাঁ, আমরা কি করব? যখন আপনি জানতেছেন যে আসলে কিভাবে গেমটা খেলা হচ্ছে, তখন আপনি গেমটা কীভাবে ডিফারেন্টভাবে খেলা যায় সেটা আপনি প্ল্যান করতে পারবেন।
দ্যাটস দ্য ওয়ে টু গো। এক্স্যাক্টলি আই হ্যাভ টু আমার রুলসটা জানা দরকার, হাউ দে আর প্লেইং দ্য গেমস। হ্যাঁ, এইভাবে গেম প্লে করছে, আমি তাহলে এইভাবে খেলবো না, আমি অন্যভাবে খেলবো, এটার এগেনস্টে খেলবো। তাহলে এখন এটার এগেনস্টে যদি খেলতে যাই, আমার কী কী করা উচিত বলেন রাফি ভাই? আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, প্রথমত যেরকম স্ক্রিন টাইমটাকে একটা থ্রেশহোল্ডে বা একটা জায়গায় সেট করে দেওয়া, যে কথার কথা আমি 2 ঘন্টার ভিতরে বেশি আমি সোশ্যাল মিডিয়া আমি যাব না। সোশ্যাল মিডিয়া বলতে কিছু কথা যেমন কাজের কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন কথা হোয়াটসঅ্যাপ বা অন্যান্য আদার যেসব বা টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনস আছে যেগুলো ইউজ করতেই হয়, অনেক টুলস আছে যেগুলো অনেক কিছু ইউজ করতে হচ্ছে, বা আদার এডিটিং বা পারপাস আমাদের অনেক কিছু পার্ট অফ দ্য প্রোডাক্টিভিটি। হ্যাঁ, সো সেটা বাদে আমি বলছিলাম যেখানে টাইম ওয়েস্ট হয় সেই জায়গাগুলোতে আসলে একটা জায়গায় একটা থ্রেশহোল্ড দিয়ে দেওয়া, বা একটা বাউন্ডারি সেট করা যে আমি এটার বাইরে যাব না, বা অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণ সময়গুলো, যেরকম ধরেন মানে এই খাওয়ার সময় বসে যখন আমরা পরিবার সবাই মিলে একসাথে বসে খেতে বসতেছি, সেই সময়টা ফোনটা দূরে রাখা, ঘুমানোর 2 ঘন্টা আগে থেকে ফোনটা দূরে রাখা, ঘুম থেকে উঠেও ফোনটাকে দূরে রাখা। কারণ যদি আপনার ঘুম থেকে ওঠার পরেই ডে যদি স্টার্ট হয় ফোন দিয়ে 2 ঘন্টা শেষ, ওখানে শেষ 2 ঘন্টা। সো এই জায়গাগুলোতে আর কি করা যেতে পারে ভাই? এখানে ধরেন আমরা যখন অফিসে যাই, অফিসে তো আমাদের একটা কড়া নির্দেশনা থাকে, অফিস আওয়ারে ফোন টোন বেশি চালানো যাবে না, গেমস টেমস খেলা যাবে না। তারপর মাঝে মাঝে চুরি করে খেলছিলাম। যাই হোক, স্যার মনে হয় ভিডিওতে ক্যামেরা দেখছে হয়তো, আচ্ছা যাই হোক। তো এই যে অফিসে যেরকম রেস্ট্রিকশন থাকে, আমরা মনে করি অফিস করে আসছি, বাসায় গেছি যে ফোন চালানো শুরু করেছি, ফ্যামিলিকে সময় দেই না, বাচ্চাদেরকে সময় দেই না, একজন আছে তাকে ওয়াইফ, তাকে সময় দেই না। সো দেখা যায় আলটিমেটলি আমাদের ন্যাচারাল যে একটা ইনস্টিংক্ট, যে পরিবারের যে আল্লাহ পরিবারের ভিতরে যে ইয়েটা রেখেছেন, যে নিয়ামতটা রেখেছেন, বাচ্চা, ওয়াইফ, আম্মু আব্বু, বাবা মা যারা আছে, এই নিয়ামতটা থেকে আমরা মানে দূরে সরে যাচ্ছি। এবং এখন এই যুগ আসার পরে একটা বড় ভাই জিজ্ঞাসা করছিল যে এআই আমাদের ক্রিয়েটিভিটি কি নষ্ট করে দিচ্ছে ওভারঅল? তো আমরা যখন এই যে টেকনোলজির ভিতরে যখন বেশি থাকি, এই যে লুপের ভিতরে যখন থাকতেছি, সোশ্যাল মিডিয়ার ট্র্যাপের মধ্যে যখন পড়ে যাচ্ছি, এখান থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাদেরকে নেচারে ফিরে যেতে হবে। এটা হচ্ছে আলটিমেট। এই সাজেশনের পাশাপাশি সুন্নাহকে মেনটেন করা, আমাদের যে জায়গায় ইউজ কম, মানে যেটা আমাদের কাজে কম দিচ্ছে, যেটা আমাদের কোনো বেনিফিট দিচ্ছে না, কোনো প্রোডাক্ট আউটপুট দিচ্ছে না আমাদেরকে, সে জায়গায় যেন কম সময় দেওয়া যায়। এটা আমি নিজেও স্ট্রাগলার, আমি এমন না যে আমি কন্ট্রোল করছি, আমি স্ট্রাগলিং করতেছি, আমারও সময় চলে যায় অনেক, বাট আমি স্ট্রাগল করতেছি এখান থেকে বের হয়ে আসার, এবং সেটা মানুষজনদেরকে বলা যাতে আমারও নিজেরও রিভাইজ হয়, আমি নিজেকে রিমাইন্ডার দিচ্ছি কাইন্ড অফ। আমাদের এই পুরো আলোচনাটা তো সেটাই একটা রিফ্লেকশন, যে আসলে আমরা তো নিজেরা নিজেদেরকেই বলতেছি, এবং আমাদের যারা দর্শক আছে তাদেরকেও আমরা বলতেছি, কিন্তু আগে বলতেছি আমাদের জন্য, নিজেদের জন্য। আমরা তো পারফেক্ট না, আমরাও এই একই লুপের ভিতরে আটকানো আছি, আমরা বের হওয়ার চেষ্টা করতেছি, আরো চাচ্ছি যা সবাই একসাথে বের হয়ে আসুক। হ্যাঁ, তো বই পড়া এটা একটা ভালো দিক। ফোনটাকে দূরে রাখা, রেখে কিছুক্ষণ বইয়ে কনসেন্ট্রেশন দেওয়া, এটা অ্যাটেনশন স্প্যানটাকে বাড়ায়। হ্যাঁ, একটু ঘন্টার পর ঘন্টা করে সিরাত পড়া, এটা আমাদেরকে নেচারের দিকে নিয়ে যাবে, আমাদেরকে রুটের সাথে কানেক্টেড করবে। দ্য মোর উই কানেক্টেড টু আওয়ার রুট, দ্য মোর উই ক্যান এসকেপ ফ্রম দিস কাইন্ড অফ লুপস, দিস কাইন্ড অফ স্ট্র্যাপস, যেগুলো আমাদেরকে আটকে রাখার চেষ্টা করতেছে। তো আমাদের উচিত আমাদের রুটের দিকে ফিরে যাওয়া, আমার মনে হয়। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, what about the alternatives? Why not our own system? Why not our own social media, our own ecosystem? যেই ইকো বাবলসের মধ্যে, যেই ইকো ভ্যাকুয়ামের মধ্যে, চেম্বারের মধ্যে আমাদেরকে রেখে আমাদের জুসগুলো বের করে নিচ্ছে, আমাদের টাকা পয়সা নিচ্ছে, আমাদের অ্যাটেনশন নিচ্ছে, মিস ইনফরমেশন দিয়ে মারামারি লাগাই দিচ্ছে। রিসেন্টলি শাহবাগে একটা কাহিনী হয়েছে, নর্মাল একটা ভুয়া ফটোকার্ড দেখে 2 পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। সো এই যে নিজেদের ভিতরেই যে কলিউশনটা, এক আলেম আরেক আলেমকে গালি দিচ্ছে, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে গালি দিচ্ছে, হ্যাঁ, কোনো ইনফরমেশন যাচাই বাছাই না করে সেটা ধামাধাম প্রচার করছে, শেয়ার করছে।
কোনো তদারকি নাই, কোনো কিছু নাই, কোনো কাজী প্যানেল নাই, কোনো নাথিং, যেটা ঠিক এটা বেঠিক কেউ শিখাই দিচ্ছে না, বলতেছে না। ফেসবুক বলছে আরে প্রচার করো, ভাইরাল হোক, ভাইরাল negative হলে তো আরো হ্যাঁ reach নেগেটিভ হলে তো বেড়ে। আরো ভালো। ফেসবুক তো এটাই চায়, সোশ্যাল মিডিয়াগুলো তো এটাই চায়। হোয়াই নট অল্টারনেটিভ, হোয়াই নট আওয়ার ওন সামথিং, ওন ইকোসিস্টেম? ডেফিনেটলি উই শুড হ্যাভ আওয়ার ওন ইকোসিস্টেম ভাই। এখন হচ্ছে যে আসলে এই ধরনের একটা ইকোসিস্টেম তৈরি করা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং মানে এবং অর্থনৈতিকভাবেও একটা বড় ইনভেস্টমেন্টেরও দরকার। আমাদের দেশের ইকোসিস্টেম নিয়ে, এই ধরনের ইকোসিস্টেম নিয়ে অল্প কিছু প্রতিষ্ঠানরা কাজ করতেছে। তো এটাতে আসলে আমাদের সবাইকে আসলে এক হইতে হবে ভাই, এবং আমাদের নিজেদেরকে আসলে রিয়ালাইজ করতে হবে যে আসলে আমাদের শত্রুটা কে। যখন আমরা জানবই না যে আসলে আমাদের শত্রুকে, তখন তো আসলে আমরা শত্রুকে ডিফেন্ডও করতে পারবো না। একটা সময় আপনি শুনছেন কি এরকম কখনো, দিনে ফেরার পরে তসবির খিচনা হারাম হে, ও ছবি তোলা ছবি তোলা হারাম, এটা বলতেছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। whenever the first camera invented, প্রথম যখন ক্যামেরা ইনভেন্ট হয়েছিল, তো আমাদের ওলামা কেরামগণ একটু স্লো, তারা এই বিষয়টা বলছে দূরে থাকো। হ্যাঁ, এরকম অনেক ফটো আছে। এখন এখন ইয়ে করার দরকার নেই, কখনোই ক্যামেরার সামনে যাবে না, ছবি তোলা যাবে না, এই করা যাবে না। বাট ডে বাই ডে টেকনোলজি এক্সপ্যান্ড করছে, টেকনোলজি বাড়ছে, সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে, একটা নতুন উইং, নতুন অনেক অনেক মানুষ যে জায়গায় আছে, দাওয়ার অনেক ভালো স্কোপ। হ্যাঁ, তো তখন তারা ধীরে ধীরে রিয়েলাইজ করছে যে না, এই জায়গাগুলোতেও আসতে হবে, এখানে জেনজি আছে, ইয়াং ছেলেপেলে আছে, স্বভাব আছে, এই জায়গাগুলোতে আসতে হবে, এই জায়গাগুলোতে কাজ করার লাগবে। তো এখন যেহেতু এটা এক্সপ্লেন হয়ে যাচ্ছে, আমাদের উচিত আমাদেরকে এটা ব্যবহার করা এবং এটার মাধ্যমে আমাদের নিজস্ব ইকোসিস্টেম তৈরি করা। আমি দর্শকদের কাছে বলতে চাই যে আমাদের আজকের যে পডকাস্ট হচ্ছে উম্মাহ স্টার টক, উম্মাহ স্টার নিজে একটা এরকম একটা সোশ্যাল মিডিয়া ইকোসিস্টেম, একটা এক কথায় মুসলিম ফ্রেন্ডলি ইকোসিস্টেম, যে জায়গায় কীভাবে মুসলিমদের ইনফরমেশান সেফ রেখে, মুসলিমদের ভ্যালুসগুলোকে অ্যালাইন্ড রেখে এবং কীভাবে এথিক্যালি সামনের দিকে আগানো যায়। ইটস নট এ সোশ্যাল মিডিয়া বাট ইটস এ টোটাল ইকোসিস্টেম, যে ইকোসিস্টেমের বাবলসে আমাদেরকে আটকে রাখা হচ্ছে, আমাদেরকে পানিশ করা হচ্ছে, আমাদের এথিক্যাল ভ্যালুসগুলা, আমাদের স্বাধীনতাগুলা, আমাদের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব কিছুকে জব্দ করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে। এইটার বাহিরে গিয়ে উম্মাহ স্টার একটা নতুন কিছু তৈরি করতে যাচ্ছে ইনশাল্লাহ। তো আমি যেই টপিক্সে এই কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার উই ক্যান ইউজ দ্য টেকনোলজি ফ্রম আদার্স, বাট মুসলিমরা এটা করতে একটু লেট করেছে। এটা হচ্ছে একটা পেইনফুল ট্রুথ আমাদের জন্য। ডেফিনেটলি এই জায়গাটাতে আমরা তো আসলে একটু পিছায়, যেটা বলছিলাম যে দায়ীদের, যেরকম আমাদের আসলে অনেক দায়ীদের থাকার কথা আর কি এই সময়, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যে জায়গাটাতে আমরা ল্যাক করি, যে জায়গাটাতে আমরা পিছাই, যে কারণে দেখেন আমার কাছে মনে হয় যে আলেমদের সাথে সাধারণ মানুষের একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, এখানে কোনো ব্রিজ নাই। তা আমি চাবো যে উম্মাহ স্টার যেহেতু ইটস আ সোশ্যাল মিডিয়ার একটা ওভারঅল ইকোসিস্টেম যেটা মুসলিম ফ্রেন্ডলি, মানে আমার দোয়া থাকবে, আমার শুভকামনা থাকবে এবং আমার চাওয়াটা থাকবে যে এরকম যে আসলে উম্মাহ স্টার সাধারণ মানুষ এবং আলেমদের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করুক, এবং আসলে সাধারণ মানুষরা যেন আলেমদের সাথে রিচ আউট করতে পারে। এটা এরকম একটা ব্রিজ হয়ে যাবে উম্মাহ স্টার ওভারঅল একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে যেন সামনে আরো ফ্লারিশ করে ইনশাল্লাহ, এবং এখান থেকে নতুন নতুন অপরচুনিটিস আমাদের জন্য আমরা ইনশাল্লাহ ওভারঅল ইকোসিস্টেম যেটা হয়। কিন্তু তাইম ভাই, এখানে একটা হার্শ রিয়ালিটি আছে। আমরা উম্মাহ স্টারই যে প্রথম এরকম না, এই চিন্তা ভাবনা কিন্তু এর আগে অনেকেই এনেছে, চেষ্টা করেছে, কেন সফল হয় না? সফল হয় নাই কারণ আমরা সাপোর্ট করি নাই। তাই আমরা সাপোর্ট করি নাই ভাই। আমরা আসলে মানে আমি রাফি ভাইয়ের দুইটা দোষ খুঁজে পাইলে মনে হয় আমার ভালো লাগে। কোথায় আমি বলবো যে রাফি ভাই আপনি আগায় যান, আমি আসি, এইটুকু কথাই হয়তো বা একটা ভাইকে আসলে অনেক ইন্সপায়ার করতে পারে, বাট আমরাই আসলে এক হইতে পারিনি। এখানে কি আরেকটা জিনিস করে না যে কুল ফ্যাক্টর, নট কুল ফ্যাক্টর, লাইক ফেসবুকই তো ভালো, আবার নতুন একটা খ্যাত এরকম একটা
হ্যাঁ ওই যে আপনি বলেন যে আমরা উই আর লেট অ্যাডপ্টার্স ভাই। যে কোনো একটা নতুন একটা আপনি সিস্টেম নিয়ে আসেন, মুসলিম ফ্রেন্ডলি। হ্যাঁ আপনি যে কোনো নতুন একটা সিস্টেম আনেন, এটা অ্যাডপ্ট করবে না সাধারণ মানুষ, এটা আপনার অনেক পুশ করতে হবে। তো যদিও এটা মনে করেন অনেক বেনিফিশিয়ারি, এটার পিছনে আপনাকে ধরনের সময় দিতে হবে, এটার পিছনে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। ওই অ্যাওয়ারনেসটাও তৈরি করতে পারি নাই আমরা, এবং হচ্ছে যে যেটা বলতেছিলাম যে এক হইতে পারি নাই আমরা, একজন আরেকজনের পাশে দাঁড়াইতে পারিনি। এইসব কারণেই প্রবলি এখনো আসলে আমরা মানে একটা নিজস্ব একটা প্ল্যাটফর্ম যে তৈরি করতে পারবো, সেই জায়গা থেকে তার ওইভাবে মানে সাকসেসফুল হতে পারি। আমাদের নিজেদের স্বার্থে একটা ইফেক্টিভ নেটওয়ার্ক অবশ্যই দরকার, যেটার মাধ্যমে আমাদের ফ্রেন্ডলি, আমাদের এথিক্স, আমাদের ভ্যালুস, আমাদের আইডিওলজি ফ্রেন্ডলি, এই দেশের মানুষের জি এই মোশনটাকে সাপোর্ট করবে এরকম একটা ইকোসিস্টেম মাচ নিডেড। এটা লোকালাইজ করা, এবং এটাকে আমাদেরকেই সাপোর্ট করতে হবে, বিকজ আমরা ওই জায়গাটায় ভালো নাই, অনেক প্রবলেম হচ্ছে। যদিও আপনি বলবেন হ্যাঁ 1 billion পিপল আর ইন দ্য ফেসবুক, হোয়াট ইউ হ্যাভ, সবাই তো ওই জায়গায়, মুভ করবো কেন? মুভ আমাদেরকেই করতে হবে, আমরা নিজেদের স্বার্থে। মুভ যদি আমরা না করি তাহলে কি মানে প্রবলেম আপনি দেখেন, এটা মানে ভিজুয়ালি কোনো ইফেক্ট পড়তেছে না, তো এই জন্য মানুষ করতেছে না। এখনই যদি বলে যে ইন্ডিয়া আসতেছে বা অমুক দেশ আসতেছে বম্বিং করতে, বাংকার খোঁড়া শুরু করে দেবে মানুষজন, বাংকারে ঝোঁকা শুরু করবে, হ্যাঁ, অথবা এই দেশ ছেড়ে পালাবে অনেকে। সো তোমার যে ক্ষতি করছে এত রেগুলারলি, তোমার এত টাইম খাচ্ছে, তোমার অ্যাটেনশন, আইডিওলজিক্যালি তোমাকে বাধাগ্রস্ত করছে, বা মিস ইনফরমেশন তোমাকে দিচ্ছে, ফেইথের এগেইনস্টে চলে যাচ্ছে। আসলে অপটিক্যালি কোনো কিছু দেখতে পাচ্ছি না তো আমরা, এই জন্য আসলে এইটার যে একটা দরকার, এটার নেসেসিটিটা আসলে আমরা রিয়েলাইজ করতে পারছি না। এক্স্যাক্টলি যেহেতু আমরা ইউজড হচ্ছি, সো আমরা কেন ইউজড হব? আমরা ইউজ করব ফর আওয়ার পারপাস। আমাদের যতটুকু যাওয়া দরকার, যতটুকু বলা দরকার আমাদের পারপাসে, সেটা আমরা ইউজ করব। এটাই তো, তাই না? স্বাধীনতা থাকবে আর কি আমাদের কথা বলার, প্যালেস্টাইন নিয়ে কথা বলার স্বাধীনতা থাকবে আমাদের। মানে ওই বাক স্বাধীনতাটা শুধু স্পেসিফিক ওই ক্ষেত্রে কেন, সব ক্ষেত্রে না কেন, মানে কেন এটাতে ডাবল স্ট্যান্ডার্ড থাকবে? তাহলে তামিম ভাই, শুধু সোশ্যাল মিডিয়া এটা যদি না বলে, আমরা যদি একটা ইকোসিস্টেমের কথা বলি, যে ইকোসিস্টেমে সোশ্যাল মিডিয়াও থাকবে, নিউজ থাকবে, শপিং করা যাবে সেখান থেকে, হ্যাঁ, আদার্স যে বুকিংয়ের কাজ আছে সেগুলোও করা যাবে। ইজ ইট পসিবল? ডেফিনেটলি এটা কোনো ইউটোপিয়া না, এটা পসিবল। কিন্তু এটা তখনই পসিবল হবে যখন এটা কমিউনিটি গড়ে উঠবে, এটার পিছনে ইনাফ ইনভেস্টমেন্ট থাকবে, এবং এটার সাথে জড়িত যারা আমরা থাকবো সবার কমিটমেন্টটা ঠিক থাকবে, মানে আমাদের নিয়তটা ঠিক থাকবে। মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা উম্মাস্টার এরকমই কোনো কিছু একটা করার চেষ্টা করছি। আপনাদের সকলের সহযোগিতা এবং কমিটমেন্ট অবশ্যই আমাদের দরকার। তামিম ভাই, অনেক আলোচনা হলো আজকে, অনেক ইফেক্টিভ আলোচনা হয়েছে, খুব মজা পাইছি ভাই। তো পরিশেষে আমাদের অডিয়েন্সকে আপনি কি বলতে চান? আপনার ফ্যান, মানে আপনাকে যারা দেখে, আপনাকে যারা ভালোবাসে, এবং যারা দেখেন নতুন দেখতেছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে সময়টা খুব গুরুত্বপূর্ণ ভাই। আপনি আজকে কতক্ষণ ফোন দেখছেন, এটা একটু আপনি নিজে প্রশ্ন করেন। আমি প্রশ্ন করলাম কি করলাম না কিছু যায় আসে না। একটা কাজ করতে পারেন, আজকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, সম্ভব হলে 15 মিনিট আপনি আজকের দিনটা আপনি 15 মিনিট আলাদা করবেন, আপনার ফ্যামিলিকে দিবেন। আর আপনি যেই অ্যাটেনশনটা, যেই সময়টা আপনি সোশ্যাল মিডিয়াতে দিতেছেন, সেটার মাধ্যমে আসলে আপনি নিজের কত বড় ক্ষতি করতেছেন জানি না। এই এপিসোডটা যদি পুরোটা দেখেন, হয়তো বা আমরা চেষ্টা করছি আমাদের মেসেজগুলো ডেলিভার করার, বাকি উই নিড অ্যান অল্টারনেটিভ আর কি। তো সেই জায়গা থেকে আসলে আপনি ভাবেন, এবং আপনি কি করতে পারেন। আপনি যদি কিছু করতে না পারেন, অ্যাটলিস্ট এরকম একটা বড় উদ্যোগের সাথে এসে সামিল হন, আর পরিবারকে সময় দেবেন কাইন্ডলি প্লিজ। জাযাকুমুল্লাহ খাইর ভাই, জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর অ্যাডভাইস আলহামদুলিল্লাহ আমাদের তামিম মৃধা ভাইয়ের পক্ষ থেকে এসেছে। সুতরাং সম্মানিত অডিয়েন্স, যারা দেখছেন এখন পর্যন্ত কষ্ট করে, অ্যাটেনশন স্প্যান আপনাদের খুবই ভালো, আলহামদুলিল্লাহ। যারা পুরোটা দেখছেন, আপনাদের অ্যাটেনশন
স্প্যান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সামনে ভালো করবেন আপনি এবং ভালো একজন স্বামী অথবা বউ পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন ভাই। এপিসোড যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং মাস্টারের সাথে থাকবেন, পাশাপাশি মাস্টার টকসেও আপনার নজর রাখবেন। সামনে আবার আমরা আরও নতুন কোনো অ্যামেজিং কোনো টপিকস নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ummah star, connecting the Ummah, sparking together. Ummah star, connecting the Ummah, sparking